ঘরে যার দাম নাই বাইরেও তিনি সম্মান পান না। হর হামেশা শোনা কথাই হতে চলেছে সত্যি। ঘর থেকে তাড়া খেয়ে ঘোড়া রেখে পালানো তাকেও আর কেউ রাখতে চাইছে না। ভারতের সেনাপ্রধান খুবই ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর অভিযোগ এনেছে এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে, বা প্রধানত এটা বর্তমান সরকারকে একটা চ্যালেঞ্জিং ইস্যু দিয়ে দিল ভারত। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর বেশ খুশি হয়েছিল মোদী সরকার। তবে দায়িত্ব নিয়ে খোদ মিত্র দেশ ভারতকেই কড়া বার্তা দিলেন ট্রাম্প। এরপরে প্রশ্ন ওঠে, ভারত ইস্যুতে ঠিক কি করতে চাইছে ওয়াশিংটন? দর্শক, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে ভারতকে কঠিন চাপ দিয়েছেন যুক্তরাষ্ট্র, কঠিন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ভারতের সেনাপ্রধানও কঠিনভাবে খেপে গিয়েছেন। বাংলাদেশকে কঠিন এক শর্ত দিয়ে বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত দিচ্ছেন ভারতের সেনাপ্রধান। গত কিছুদিন বাংলাদেশ প্রসঙ্গে ভারতের এক ধরনের শান্ত মনোভাব দেখা যাচ্ছিল। তাই কারো কারো মনে হতে পারে ভারতকে অবশেষে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিককরণের দিকে হাঁটছে। কিন্তু না, সম্প্রতি আরো দুটো ঘটনাকে আমি একত্র করে বলতে চাই যে তারা আবার নতুন করে মাঠে নামছে এবং তাদের খেলা, বাংলাদেশ নিয়ে তাদের খেলার পরবর্তী পর্যায়টা কি হতে যাচ্ছে, সেটাই কি করতে যাচ্ছে তার একটা ধারণা আমরা পেতে পারি। এবং যে খেলা তারা খেলতে যাচ্ছে বলা বাহুল্য, সেটার প্রেক্ষাপট তৈরি করা হয়েছে বেশ অনেক দিন থেকে। ইন্ডিয়ার খেলা শেষ, সোনার বাংলাদেশ। কেন বললাম সোনার বাংলাদেশ? যত ইন্ডিয়ার খেলা শেষ হবে বাংলাদেশ তত ভালো থাকবে। যত বাংলাদেশ ইন্ডিয়া মুক্ত হবে ততই বাংলাদেশের জনগণ ভালো থাকবে। এই জন্য বললাম যে ইন্ডিয়ার খেলা শেষ, সোনার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা ইন্টারেস্টিং, কতটা গুরুত্বপূর্ণ, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে বুঝে গেছেন কেমন হতে চলেছে আজকের এই ভিডিওটি। স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাতে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। ঘরে যার দাম নাই বাইরেও তিনি সম্মান পান না। হর হামেশা শোনা কথাই হতে চলেছে সত্যি। ঘর থেকে তাড়া খেয়ে ঘোড়া রেখে পালানো তাকেও আর কেউ রাখতে চাইছে না। যে দেশের মুখে হাসি ফোটাতে তিনি সব দিলেন, জলের ট্রানজিট, স্থল ট্রানজিট, রেল রুট, সবই দেশের মানুষকে বুঝিয়ে ঝুট তুলে দিয়েছেন দাদাদের হাতে। খাই খাই করা দাদারা যত চেয়েছেন ততই পেয়েছেন। তাদের সেভেন সিস্টার্স এ যাওয়ার সময় বাঁচাতে বর্ডার নিরাপত্তার কথা ভুলে সবই দেয়া হয়েছিল তাদেরই হাতে তুলে। রবি ঠাকুরের এই গান যেন সেই তরেই লেখা, আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। যাদের জন্য সর্বনাশকে তোয়াক্কা করলেন না তিনি, সব উজাড় করে দিলেন হাসি মুখে। তিস্তার পানি চাইলেন না, ফারাক্কা হিস্সা নিয়েও কোনো কথা তুললেন না। আদানির থেকে কিনলেন অন্যায্য দামে বিদ্যুৎ। সমুদ্র বন্দরেও যাদের করতে দিলেন অবাধ নোঙর, তারাই এখন মুখ ঘুরিয়ে নিয়েছে। এখন সোজা কথায় তিনি বোঝা, তাকে ছুঁড়ে ফেলতেই সহজ কোনো পথক্ষণ। যেই সেভেন সিস্টার্স এর যাতায়াত সহজ করতে তিনি মানে এদেশের আপা সব করলেন, এমনকি দেশের রেল ও সড়ক যোগাযোগকেও ওদের কথা মাথায় রেখে ঢেলে সাজালেন, সেই সেভেন সিস্টার্সই এখন দাঁড়িয়েছে আপার বিপক্ষে। তারাও আপাকে নিয়ে ভয় পাচ্ছে, তারাও আর বিপদ বাড়াতে চায় না। তারা মনে করছে আপাকে নিয়ে ভারত বেশি চাল চাললে যা কিছু পেয়েছিল সস্তায় তার পুরোটাই চলে যেতে পারে অনাস্থায়। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বা সেভেন সিস্টার্স এ একটি জরিপ চালানো হয়েছে, তাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নরেন্দ্র মোদীর পরম মিত্র দেশ পলাতক শেখ হাসিনাকে রাখার বিপক্ষে অবস্থান নিয়েছেন তারা শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিপক্ষে। সাম্প্রতিক একটি অনলাইন জরিপে এই অঞ্চলের অধিকাংশ মানুষ মনে করেন বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে নিজ দেশে ফেরত পাঠানো উচিত। তবে ভারত সরকারের বর্তমান অবস্থান নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এনএ পরিচালিত মুড অব দ্য নর্থ ইস্ট শীর্ষক জরিপের ফলাফলে দেখা গেছে আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের অংশগ্রহণকারীদের মধ্যে ৫৫% মনে করেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। ভারতীয় গণমাধ্যমগুলোতেও সেই সাথে ভিন্ন সুর। ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে তারাও ভোল পাল্টাতে শুরু করেছে। এতদিন যারা একনিষ্ঠভাবে আপাকে সমর্থন দিত, তারাই এখন জরিপ আর জনমতের নামে আপা বিরোধী ক্যাম্পেইন শুরু করেছে। যে ক্যাম্পেইনে রাষ্ট্র ভারতের সুরও পরিষ্কার, তারা আর শ্বেত হস্তে পালতে চায় না। ফল না দিতে পারলে যেমন ফলদায়ী বৃক্ষের প্রয়োজন ফুরায়, তেমন ভারতেও আপার প্রয়োজন ফুরিয়ে যাচ্ছে। তাই তো তারা নানা বাহানায় জরিপের নাম করে আদতে ঝিঁকে মেরে বউকে শেখাচ্ছে। ইশারা ইঙ্গিতে বলে দিচ্ছে আপনার প্রয়োজন ফুরিয়ে গেছে আপা, এবার আসতে পারেন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই হয়তো আপাকে লাইভে আনা হচ্ছে, যাতে বাংলাদেশ অনবরত চাপ দিতে থাকলে দিল্লি আপাকে সহজেই বলতে পারে আপনার এই আচরণ কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত, আপনাকে রাখাও তাই অসম্ভব হয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর বেশ খুশি হয়েছিল মোদী সরকার। দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু হিসেবে পরিচিত এই রিপাবলিকান নেতা ভারতের পাশে থাকবেন এমনটাই প্রত্যাশা ছিল নয়াদিল্লির। তবে দায়িত্ব নিয়ে খোদ মিত্র দেশ ভারতকেই কড়া বার্তা দিলেন ট্রাম্প। এরপরে প্রশ্ন উঠে, ভারত ইস্যুতে ঠিক কি করতে চাইছে ওয়াশিংটন? জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত।
ট্রাম্প মোদির সম্পর্ক বন্ধুত্বের তা বিশ্বজুড়েও বেশ আলোচিত। তাই হোয়াইট হাউসের দায়িত্ব নিয়ে নয়াদিল্লিকে নানা সুবিধা দিবে ওয়াশিংটন, এমন ধারণা ছিল বিশ্ব নেতাদের। তবে শপথ নিয়ে ভিন্ন ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। শুরুতে সহযোগিতার আশ্বাস দিল ভারতকে এখন একের পর এক হুঁশিয়ারি দিচ্ছে যুক্তরাষ্ট্র। মূলত শুল্ক নিয়ে টানাপোড়েনে এমন অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন, যা মোদী সরকারের জন্য সুখকর নয় বলে মত বিশ্লেষকদের। শুধু তাই নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতেও সেই অবস্থানে কোনো প্রভাব পড়েনি বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জায়গায় তিনি অনড় রয়েছেন বলেও বার্তা দিয়েছেন। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পণ্যের উপর ভারত যে হারে শুল্ক বসায়, পাল্টা সেই হারে ভারতীয় পণ্যের উপর শুল্ক বসিয়েছেন ট্রাম্প। সম্প্রতি মোদীর যুক্তরাষ্ট্র সফরে এই বিষয়ে আলোচনা হয় দুজনের মধ্যে, কিন্তু ট্রাম্প জানিয়েছেন শুল্ক ইস্যুতে তিনি একেবারেই পিছু হটেননি। মার্কিন সংবাদ মাধ্যমে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, তিনি তাকে জানিয়ে দিয়েছেন তারাও পাল্টা শুল্ক বসাবেন। ভারত যে হারে শুল্ক নিবে, যুক্তরাষ্ট্র একই হারে নিবে। এ বিষয়ে মোদী রাজি হননি জানিয়ে ট্রাম্প সংবাদ মাধ্যমকে আরো জানান, বিষয়টা তার ভালো লাগছে না। তাই তিনি জানিয়ে দিয়েছেন, ভারত যে পথে হেঁটেছে তিনিও সেই পথে হাঁটবেন, সব দেশের ক্ষেত্রে একই নিয়ম থাকবে। ট্রাম্প আরো জানান, পৃথিবীর মধ্যে ভারতই যুক্তরাষ্ট্রের কাছ থেকে সর্বোচ্চ শুল্ক আদায় করে, বিশেষ করে গাড়ির উপর 100% পর্যন্ত শুল্ক নেওয়া হয়। তাই তারাও বিষয়টি নিয়ে পদক্ষেপ নিয়েছেন। চড়া শুল্ক নিয়ে মোদীর সঙ্গে কি কথা হয় তাও তুলে ধরেন ট্রাম্প। বলেন, তার সঙ্গে তর্ক করা যাবে না। যুক্তরাষ্ট্র যদি 25% বলে ভারতের খারাপ লাগে, তাই কোনো সংখ্যা জানাবে না তার সরকার। ওদিক থেকে যা নেওয়া হবে তারাও সমান হারে শুল্ক নেবেন। এর ফলে শেষ পর্যন্ত ভারতকেই থামতে হয়েছে। এদিকে ট্রাম্প যখন এই মন্তব্য করেন, তার পাশে ছিলেন ধনকুবের ইলন মাস্কো। ভারতের বাজারে টেসলার গাড়ি চালু করতে সরকারের সঙ্গে সমঝোতা চলছে তার। চড়া শুল্ক নিয়ে তিনিও একমত পোষণ করেন। এর আগে ট্রাম্প প্রথমবার যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন, সেই সময়ও ভারতকে শুল্কের রাজা বলে কটাক্ষ করেছিলেন। দ্বিতীয় দফায় ক্ষমতা আসার পর আরো আগ্রাসী অবস্থান নিলেন ট্রাম্প। তাই বলাই যায়, নিজেদের স্বার্থের জায়গায় যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টই ছাড়। ইন্ডিয়ার খেলা শেষ, সোনার বাংলাদেশ। কেন বললাম সোনার বাংলাদেশ? যত ইন্ডিয়ার খেলা শেষ হবে, বাংলাদেশ তত ভালো থাকবে। যত বাংলাদেশ ইন্ডিয়া মুক্ত হবে, ততই বাংলাদেশের জনগণ ভালো থাকবে। এই জন্য বললাম যে ইন্ডিয়ার খেলা শেষ, সোনার বাংলাদেশ। ইন্ডিয়ার খেলা শেষ হলো কিভাবে, এটা আপনারা খুব ভালো করেই জানেন যে ইন্ডিয়ার খেলা আসলে শেষ হলো কিভাবে। ইন্ডিয়া বাংলাদেশের মানুষকে নিয়ে খেলছে। লাস্ট 15.5 বছরে বাংলাদেশের মানুষের কাদের উপর চড়ে বসছিল শেখ হাসিনা, আর এই শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণের কাদের উপর চড়ে বসার জন্য সব ধরনের সহযোগিতা করছিল ইন্ডিয়া। এর জন্য বাংলাদেশের মানুষ ইন্ডিয়াকে দেখতে পারে না, কারণ লাস্ট 15 বছরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, শান্তিতে কথা বলতে পারে নাই, ঠিক মতো খাইতে পারে নাই। তাই এই প্রবলেমগুলো আমাদের ছিল। এই জন্যই বললাম যে যত বাংলাদেশ ইন্ডিয়া মুক্ত হবে, তত বাংলাদেশের মানুষ ভালো থাকবে। আপনারা জানেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের এক প্রকার অভিভাবকই হয় ইন্ডিয়া। তারপরে হয় ওরা বসেছিল যে নির্বাচন হবে, 20 তারিখে শপথ গ্রহণ করবে ডোনাল্ড ট্রাম্প, তারপরে আওয়ামী লীগের দায়িত্ব নেবে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি করছে এটা আমার থেকে আপনারা ভালো জানেন। ডোনাল্ড ট্রাম্প কি করছে, এখন সব কুল কিনারা হারিয়ে ইন্ডিয়া আসলে বাংলাদেশের সাথে সম্পর্ক করার জন্য উঠে পড়ে লাগছে। বিভিন্নভাবে চেষ্টা করতেছে বাংলাদেশের সাথে কিভাবে সম্পর্ক করা যায়। তো আমি ইন্ডিয়ার নাগরিক এবং ইন্ডিয়ার যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদেরকে একটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে, আপনারা বাংলাদেশের জনগণের বন্ধু হবেন। অলরেডি বাংলাদেশের জনগণের সাথে যা করছেন, বাংলাদেশের জনগণ তো এভাবে অ্যাকসেপ্ট করবে না, কিন্তু অ্যাকসেপ্ট করার একটা অপশন আছে। যদি এই কাজটা করতে পারেন, বাংলাদেশের মানুষ হয়তো সবকিছু ভুলে গেলেও যাইতে পারে। আপনারা যে স্বৈরাচারিণী শেখ হাসিনাকে আপনাদের দেশে আশ্রয় দিচ্ছেন, তাকে ফেরত দেন, তাকে ফেরত দেন এবং আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলে দেন, আওয়ামী লীগকে পচা কুয়ায় ফেলে দেন। তাহলে বাংলাদেশের মানুষ ভুলে গেলেও যাইতে পারে। ভুলে যাবে এটা আমি বলতে পারতেছি না, ভুলে গেলেও যাইতে পারে যে আপনারা লাস্ট 15.5 বছরে বাংলাদেশের জনগণের সাথে কি করছেন। 15.5 বছর বললে ভুল হবে, আপনারা স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের মানুষের কাদের উপর চড়ে বসছেন। তো এখন তো 24-এ একটা যুদ্ধ করলাম, আমি মনে করি ইন্ডিয়ার সাথে যুদ্ধটা ছিল, ইন্ডিয়া আপনাদের সাথে যুদ্ধ করে আমরা নতুন একটা বাংলাদেশ পেলাম। এই বাংলাদেশকে নতুন করে গড়ার চেষ্টা করতেছি, আর আপনারা বিভিন্নভাবে বাধা দিচ্ছেন, বিভিন্নভাবে বাধা দিয়ে যাচ্ছেন। তো আপনারা যতই চেষ্টা করেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক করবেন, আমি মনে করি বাংলাদেশের বিভিন্ন দল মেনে নিলেও সাধারণ জনগণ এটা মেনে নিবে না। সাধারণ জনগণের এটা মেনে নিতে কষ্ট হবে। তারপরেও সাধারণ জনগণ ভুলে গেলেও যাইতে পারে প্লাস 15.5 বছর আপনারা কি করছেন বাংলাদেশের জনগণের সাথে। যদি আপনারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেন এবং আওয়ামী লীগকে পচা কুয়ায় ফেলে দেন, তাহলে বাংলাদেশের মানুষ সবকিছু ভুলে যেতে পারে, আপনাদেরকে বন্ধু বানাইলেও বানাইতে পারে, বাট আই এম নট শিওর। যাই হোক, খেলা এক প্রকার শেষ, নতুন করে শুরু করতে হলে 100% বাংলাদেশের জনগণের কাছে ভালো হইতে হবে। তা না হলে ইন্ডিয়া অচিরেই বাংলাদেশ থেকে দৌড়ানি খাবে। গত কিছুদিন বাংলাদেশ প্রসঙ্গে ভারতের এক ধরনের শান্ত মনোভাব দেখা যাচ্ছিল। তাই কারো কারো মনে হতে পারে ভারত কি অবশেষে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের দিকে হাঁটছে।
কিন্তু না, সম্প্রতি আরো দুটো ঘটনাকে আমি একত্র করে বলতে চাই যে তারা আবার নতুন করে মাঠে নামছে এবং তাদের খেলা, বাংলাদেশকে নিয়ে তাদের খেলার পরবর্তী পর্যায়টা কি হতে যাচ্ছে, সেটাই কি করতে যাচ্ছে তারা, তার একটা ধারণা আমরা পেতে পারি। এবং যে খেলা তারা খেলতে যাচ্ছে বলা বাহুল্য, সেটার প্রেক্ষাপট তৈরি করা হয়েছে বেশ অনেক দিন থেকেই। খেলা তারা জিতবে কিনা ইটস ডিফারেন্ট ডিবেট, কিন্তু তার খেলাটা যাতে আমরা বুঝতে পারি, পড়তে পারি, এবং তারা প্রকাশ্যেই এই মেসেজগুলো আসলে আমাদেরকে দিচ্ছে এবং এই মেসেজের ভিত্তিতে আমরা আসলে আমাদের করণীয় ঠিক করা উচিত। যদিও আমি বহুবার বলেছি, আমি আবার বলবো, যোগ করে দেখাবো, তাদের এই খেলার রসদ আসলে আমরা দেশের ভেতর থেকে অনেকে মিলে জুগিয়ে যাচ্ছি। দুটো ঘটনা, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি ব্রিফ করেন মিস্টার জয়সওয়াল, তিনি ব্রিফিং করেছেন, সেখানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর যে বৈঠক, সেই প্রসঙ্গে সার্ক ইস্যু যখন এসেছিল তখন তার ব্যাপারে কি কথা হয়েছে, মানে সার্কের পুনরুজ্জীবন নিয়ে কথা হয়েছিল, তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে যা বলেছেন, তিনি তার মানে জয়সওয়ালের বক্তব্য অনুযায়ী ব্যাপারটা এইরকম: দক্ষিণ এশিয়ার সবাই জানে কোন দেশ ও তার কি ধরনের কর্মকাণ্ড সার্ককে কোণঠাসা করে রেখেছে, নিশ্চয়ই জানি এটা পাকিস্তানকে ইন্ডিকেট করা হয়েছে। তৌহিদ হোসেনকে জয়শঙ্কর এই কথাও বলেছেন, সন্ত্রাসবাদের স্বাভাবিকীকরণ করাটা বাংলাদেশের উচিত নয়। এই বাক্যটা আমরা খুব মন দিয়ে খেয়াল করি, সন্ত্রাসবাদের স্বাভাবিকীকরণ করাটা বাংলাদেশের উচিত নয়। এরপর আরো অনেকগুলো ইস্যু আছে, আমাদের সীমান্ত নিয়ে কথাবার্তা হয়েছে, সেগুলো আছে, এবং সংখ্যালঘু নিয়েও তাকে জিজ্ঞেস করা হয়েছিল। তারপর তিনি বলছেন, গত কয়েক মাসে বাংলাদেশের সংখ্যাগুরুদের উপরে কি হয়েছে সে বিষয়ে সবাই অবগত। তার মানে ভারত যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে যে সংখ্যালঘুদের উপরে কমিউনাল হামলা হয়েছে, সেই জায়গায় তারা এখনো আছে। তারপর তিনি বলছেন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ বারবার প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, সম্প্রতি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই প্রসঙ্গে উত্থাপন করেন, যুক্তরাষ্ট্রকে ওই বিষয়ে ভারতের উদ্বেগের কথা জানানো হয়েছে। তার মানে সেই ইস্যুটা তো আছেই। এবার আরেকটা পয়েন্ট একটু যোগ করব, এটার হেডলাইন হচ্ছে এরকম: বাংলাদেশে পাকিস্তানের সেনা গোয়েন্দা আছে, দাবি ভারতীয় সেনা প্রধানের। আমরা মনে করতে পারবো কিছুদিন আগে ভারতের সেনা প্রধানরা সাধারণত এভাবে কথা বলেন না, কিন্তু বাংলাদেশ ইস্যুতে তিনি কথা বলার প্রসঙ্গে বলছিলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ হতে পারে শুধুমাত্র একটা নির্বাচিত সরকার আসার পর। ভারতের সেনা প্রধানরা আরেকটা দেশের পররাষ্ট্রনীতি, তার অভ্যন্তরীণ রাজনীতি, সেই দেশের সাথে পররাষ্ট্র সম্পর্ক, এভাবে কথা খুবই নজিরবিহীন। কিন্তু তিনি বলেছেন, এবার তিনি আবার বলছেন, তিনি যা বলছেন, তিনি তার কাছে সব প্রশ্নের উত্তরে কি বলছেন সেটা বলি। প্রশ্নটা ছিল, সম্প্রতি ভারতের সীমান্তবর্তী ও চিকেন নেক স্পর্শকাতর অঞ্চলে পাকিস্তানি সেনা গোয়েন্দারা গিয়েছিলেন, এ নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা। মানে তিনি জনাব উপেন্দ্র মিনিস্টার চিফ, তিনি বলেন, আমি একটি আলাদা দেশের ক্ষেত্রে সন্ত্রাসবাদের কেন্দ্রটি ব্যবহার করেছি, কেন্দ্র শব্দ, যেটা পাকিস্তানের ক্ষেত্রে। যদি ওই দেশের মানুষরা অন্য কোনো স্থানে যায় এবং সেটা আমাদের প্রতিবেশী হয় এবং বিষয়টির সঙ্গে আমরা সংশ্লিষ্ট থাকি, তাহলে আমি নিয়ে উদ্বিগ্ন হব। ভারতীয় সেনাপ্রধান বলেন, বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান যেন সন্ত্রাসী না পাঠাতে পারে সেটি চাওয়া থাকবে। তিনি বলছেন, ওই মাটি ব্যবহার করে তারা যেন ভারতের সন্ত্রাসবাদী পাঠাতে না পারে। বাংলাদেশের সম্পর্ক ভালো আছে ইত্যাদি ইত্যাদি বলেছে। তারপর তিনি বলছেন, সামরিক দিক থেকে আমাদের সম্পর্ক বেশ শক্তিশালী, আদান প্রদান করতে পারে, এসব কথা বলছেন। এবং শুরুতে তিনি বলেছেন এই রকম, বাংলাদেশে আইএসআই এর সেনা সদস্যরা এসেছেন বলে তিনি দাবি করছেন, এমনকি এই সেনা ও গোয়েন্দারা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী শিলিগুড়ি করিডোরের কাছে গিয়েছিলেন বলেও দাবি তার। মানে ভয়ঙ্কর অভিযোগ। তাহলে আমরা খেয়াল করি, বাংলাদেশে প্রসঙ্গে পাকিস্তানকে এনে, সার্ক প্রসঙ্গে এনে পাকিস্তানকে এনে ভারতের যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফ করেন, তিনি জানাচ্ছেন, তিনি বলছেন বাংলাদেশে সন্ত্রাসবাদকে স্বাভাবিকীকরণ যেন করে না ফেলে। এটা পাকিস্তানকে অ্যাকিউজ করেছেন এবং সার্ক ইনএফেক্টিভ হওয়ার পেছনে তারা পাকিস্তানের সন্ত্রাসবাদকে দায়ী করে। 2016 সালে পাকিস্তানের কোনো একটা জায়গায়, আমি উড়ি বোধহয় এরকম, সেখানে একটা সন্ত্রাসবাদী হামলার পর তারা পাকিস্তানকে অ্যাকিউজ করে সার্ককে ইনঅ্যাক্টিভ করে ফেলেছে। এখন এবার একটু আসি আমরা যে সামনে বাংলাদেশের ঝুঁকি কি, কিন্তু সম্প্রতি এটার সাথে জুড়ে দেব, যারা মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের যে বৈঠক হলো কয়েকদিন আগে আমেরিকাতে, সে তারপর যে ব্রিফিং হয়েছে এবং জয়েন্ট যে কমিউনিকে হয়েছে, সেখানে মানে ক্রস বর্ডার যে টেরোরিজম, মানে পাকিস্তানকে ইন্ডিকেট করে বলা হচ্ছে সেটা যেন পাকিস্তান বন্ধ করে। নট অনলি দ্যাট, মুম্বাই হামলা যে হয়েছিল, মুম্বাই অ্যাটাকের একজন আসামি আমেরিকায় ছিলেন, তাকে ভারতের হাতে হস্তান্তর করা হয়েছে, সেটার বিচার জয়েন্ট কমিউনিকেতে চাওয়া হয়েছে। এবং ওটার সাথে পাঠানকোট যে হামলা হয়েছিল সে দুটো। তার মানে পাকিস্তান একটা সন্ত্রাসবাদী দেশ, পাকিস্তান সন্ত্রাসবাদ উস্কে দেয়, এই ধরনের আলাপ এনে তারা দুটো দেশ এগুলো বন্ধ করার দাবি করছে এবং এগুলো একসাথে ফাইট করার কথা বলছে। তার মানে পাকিস্তান একটা সন্ত্রাসবাদী দেশ, পাকিস্তানে ইসলামিক এক্সট্রিমিজম আছে এবং সেই রিলেটেড টেরোরিজম আছে, সেটা এখন ভারতের পররাষ্ট্র মন্ত্রী আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে জানাচ্ছেন যে বাংলাদেশে যেন এটা স্বাভাবিকীকরণ না করে ফেলে।
আবার বাংলাদেশের মাটিতে পাকিস্তানের গোয়েন্দারা আছেন, সেনা গোয়েন্দারা আছেন, এমনকি তারা ভারতের চিকেন নেকের কাছাকাছি পর্যন্ত পৌঁছে গেছেন, এরকম দাবি করছেন ভারতের সেনাপ্রধান। এবার আশা করি খেলার পরবর্তী পর্যায়টা আমাদের কাছে স্পষ্ট হয়েছে। বাংলাদেশে এখন পাকিস্তানি টেরোরিজমের ঘাঁটি গাড়ছে এবং বাংলাদেশ থেকে ভারতের অন্যান্য অঞ্চলে, এই অঞ্চলে একদিকে তো তার সেদিকের বর্ডার আছে, এখন উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য বা সেভেন সিস্টার্স বলি বা পশ্চিমবঙ্গ সংলগ্ন এই এলাকাতে পাকিস্তানের যে সেনা সদস্যরা, সেনা গোয়েন্দারা তাদের ভাষ্য মতে বাংলাদেশের মাটিতে আছেন এবং এই অঞ্চলেও তারা এখন একটা ডিফারেন্ট ফ্রন্টে টেরোরিজম শুরু করবেন। এটা হচ্ছে তাদের ন্যারেটিভ, আরেকটা ক্রস বর্ডার টেরোরিজম। আমি বহুদিন থেকে একটা কথা বলছিলাম যে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদের প্রসার ঘটছে, এই ধরনের বয়ান তৈরি করার মতো বেশ কিছু ঘটনা ঘটানো হয়েছে, এগুলো পরিকল্পিত এবং আমাদের সরকারের অথর্বতা, অক্ষমতা এই বয়ানকে এস্টাবলিশ হতে সাহায্য করেছে। মাজারে হামলা সংখ্যাটা এখন 85-র মতো, একের পর এক মাজারে হামলা হয়েছে এবং ইসলামিক এক্সট্রিমিস্ট যেসব গ্রুপ এই ধরনের সকল জিহাদিস্ট কর্মকাণ্ড করে তারা এই মাজার কনসেপ্টে বিশ্বাসী নয়, তারা এগুলোর বিরুদ্ধে দাঁড়াবে। সুতরাং এটা এই ন্যারেটিভের পার্ট, এটাকে হেল্প করে। লালন মেলা বহু জায়গায় বন্ধ হয়েছে, বাউলদেরকে বহু জায়গায় গান গাইতে দেওয়া হয় নাই, বিভিন্ন রকম মেলা বন্ধ হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়েছে। বই মেলাতে এমন একজন লেখিকার, তিনি বিতর্কিত কিন্তু ওনার নিষিদ্ধ নয় এমন বই বন্ধ করে দেওয়া নিয়ে নানান বড় ধরনের হুজ্জতি হয়েছে, হাঙ্গামা হয়েছে, ট্র্যাপ হতে পারে কিন্তু তারপর হয়েছে। একই সাথে অভিনেত্রীরা শোরুম উদ্বোধন করতে পারছেন না, মেয়েদের ফুটবল খেলা হয়নি। আমরা যদি হিসাব করি সংখ্যাগুলো অনেক হিসেবে দাঁড়িয়ে যায়। বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে, ঘটানো হয়েছে, স্পষ্টভাবেই ঘটানো হয়েছে। এখন বাংলাদেশে দিনের পর দিন এখন যদি আমরা সব ঘটনাগুলো একত্র করি কয়েকশো ঘটনা পাবো, এক একটা এক এক রকম, যেগুলো আসলে ওই ন্যারেটিভকে যে বাংলাদেশে ইসলামী মৌলবাদ, ইসলামী এক্সট্রিমিজম মাথা চাড়া দিচ্ছে। এর সাথে আমরা যোগ করব শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে বিভিন্ন মিছিলে, বিভিন্ন সমাবেশে কালেমা লেখা কালো পতাকা, যেটা দায়েশের পতাকা বলে প্রতিষ্ঠিত হয়েছে, বিরাট বড় পতাকা দিয়ে স্টুডেন্টরা মিছিল করেছে। চক্রান্ত আছে, বহু জায়গায় কেউ জানতো না, হাতে দিয়ে গেছে, অনেকে সরল বিশ্বাসে সরল মানে কালেমা লেখা পতাকা বলে সেটা উড়িয়েছেন, সেটা ধরেছেন, কিন্তু এই ছবিগুলো ছড়িয়ে পড়েছে চারদিকে, বিভিন্ন দিকে। সুতরাং এই ঘটনাগুলোর জন্য আসলে ঘটানোর চেষ্টা হয় এবং মুহূর্তে সেগুলো ভারতের মিডিয়া লুফে নেয়, সেগুলো ছড়িয়ে দেয়, সেগুলো চলতে থাকে, ক্রমাগত চলতে থাকে। সুতরাং বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হতে পারে এবং সেটা পাকিস্তানি জঙ্গিবাদ, পাকিস্তানের গোয়েন্দারা থেকে সেটা দেখভাল করছে এবং ভারতের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে তার চিকেন নেক এবং সেভেন সিস্টার্সের। এবং আমি সাথে যোগ করব বাংলাদেশে দাঁড়িয়ে বাংলাদেশের বাইরে থেকেও কেউ কেউ চিকেন নেকের গলা টিপে ধরবো, ভারতের সেভেন সিস্টার্সের খবর করে দেব, এই আলাপ টালাপ বহু হয়েছে, রেটরিক্যালি হলেও প্রচুর এই আলাপ, এই স্লোগান বাংলাদেশ থেকে দেয়া হয়েছে। সুতরাং সবকিছু আমরা যদি যোগ করি তাহলে দেখা যাবে ভারত এখন তার মানে এখন বাংলাদেশের অভ্যন্তরে না, ভারতের মধ্যেও একটা স্পিল ওভার হতে যাচ্ছে, ক্রস বর্ডার টেরোরিজম ভারতের এখন এই বর্ডারেও শুরু হতে পারে, পাকিস্তান পেট্রোনাইজড এবং বাংলাদেশ সেটার পার্ট হচ্ছে। এই ন্যারেটিভ হচ্ছে এখন সামনে, খুবই ভয়ঙ্কর ব্যাপার, খুবই ভয়ঙ্কর ব্যাপার। আর এই ধরনের ইসলামিক টেরোরিজম যদি মাথা চাড়া দেয় বাংলাদেশে, তাহলে অনিবার্যভাবে হিন্দু সম্প্রদায়ের জন্য সেটা আবার প্রবলেম তৈরি করবে। এই সব কিছু আমরা যদি একত্র করি, ইন্টারন্যাশনালি আমরা চাপে পড়তে যাচ্ছি, ঝামেলায় পড়তে যাচ্ছি। বেশ কয়েকটা খুচরা আলাপ করতে হবে। আমি প্রথম থেকে বলে আসতেছি যে আমাদের একটা বিপ্লবী সরকার দরকার ছিল, সেটা তো করতে দিল না। যারা সেই সময় সরকার বানাইলো আমাদের কথা কিন্তু শুনলো না। তবে আমি কলে হাল ছাড়ি নাই, আমি চেষ্টা চালাই গেছি, সরকারের ভেতরে বিপ্লবী উপাদান ঢুকানোর কাজ করে গেছি। নরমে গরমে কাজ যে হয় নাই তা না, হয়েছে কলে সরকার তার প্রাইভেট পান্ডার হিসাবে আমাদের কথাকে গুরুত্ব দেয়, মাঝে মাঝে, সবসময় না, এনগেজ হয়। সরকার অনেক ডিফিকাল্ট টাইম সাফল্যের সাথে নেভিগেট করতে পারছে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়ে যায় যখন সরকারের মধ্যে আগে থেকেই থাকা ফ্যাসিবাদের অবশেষ আর চান্সে সরকারের মধ্যে ঝান্ডায় পড়া বিপ্লবের মধু খাওয়া জন্য টাইম নষ্ট করতে হয়। এর বাইরে তো নানাভাবে হাসিনার লেসপেন্সারগুলো আছেই আমাদের পিছে লাগা। আজকে কিছু খুচরা বাড়ি মেরে নিয়ে আশেপাশে অনেকদিন এদের আশেপাশে জারমুখ বন্ধ থাকবে। তো শুনেন, আগে ক্লিপটা শুনেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং ব্লগ, ফেসবুকে দেশের বাইরে থেকে আরো অনেকেই আমাদের সেনাবাহিনী নিয়ে বিরূপ মন্তব্য করছে এবং সেনাবাহিনী সাংবাদিক 32 নম্বরের ঘটনায় সেনাবাহিনী যে সরে আসছে সেটা নিয়ে সে কটূক্তি করেছে। সেই বিষয়ে সেনাবাহিনীর অবস্থানটা কি বা ব্যাখ্যাটা শুনেছেন? প্রশ্ন করেছে যে সেনাবাহিনী নিয়ে আমি নাকি কটূক্তি করছি, এই হারামজাদাটা খুঁজে বের করে দিবেন আমারে। প্রশ্ন করেছে যে সাংবাদিকটা, ওরে আমি সারদা একাডেমি ঘোড়া দিয়ে মারাইছি, আমার নাম পাল্টাই দিবেন। হাসিনার লেসপেন্সার ইন্ডিয়ার দালাল এখন আর্মির গেছে বাচ্চা। তো উত্তর যিনি দিতেছেন র্যাঙ্ক দেখে বুঝলাম কর্নেল। তো কর্নেল সাহেব, এই প্রশ্নটা আপনি নিলেন কেন? আমি কি আর্মির ব্যাপারে কটূক্তি করেছি? কবে করেছি?
সে প্রশ্নটা তো ঠিক মতো করতে পারে নাই, নাকি মাতোয়ারা হয়ে গেছে জন্য? কতটুকু বস্তুনিষ্ঠ এটার বিচার হাসিনার পোশাক উত্তা সাংবাদিকদের দিতেছেন? তার বিচার আমি কি কটূক্তি করেছি নাকি? আর্মি কি ফাউল করেছে সেটা বলছি? আয়নাগর ভিজিট করতে বাধা দিছে কে? আর্মি দিছে। পত্রিকাতে এসেছে, আমার কথা না। আওয়ামী দুর্বৃত্তদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে কে? আর্মি দিছে। জুলাই বিপ্লবে পুলিশ ফেল করলে কারা রাস্তায় নেমে আন্দোলনকারীদের উপরে গুলি ছুড়িছে? আর্মি ছুড়িছে। মারা যায় নাই মানুষ আর্মি গুলিতে? জাতিসংঘের অনুমোদন ছাড়া জাতিসংঘের আর্মার্ড ভেহিকেল, জাতিসংঘের লোগো নিয়ে মাঠে নামাইছিল কে আন্দোলন দমানোর জন্য? আর্মি নামাইছিল। জাতিসংঘের দাবরানি খেয়ে তখন সরি কইছিলেন, মনে নাই? কারা মিলিটারি ড্রোন উড়ায় পুলিশকে বিক্ষোভকারীদের অবস্থান জানাইছে? আর্মি জানাইছে। তারপরে ওইখানে পুলিশ যা পাখির মতো মারছে আমাদের রাজপথের বন্ধুদেরকে। কারা 5ই আগস্ট ইন্ডিয়ান আর্মি চিফের সাথে সারাক্ষণ কথা বলিছে? আর্মি চিফ বলিছে, ওয়াকার বলিছে। As of today, firstly, there is no vulnerability from any side. I am in touch with the chief of Bangladesh during the time of when this changeover took place. I was in constant touch with him, and even thereafter, in November 24, we had a video conference also. When we talk about the relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military is well and perfect. আয়নাঘর বানাইছে কারা? ডিজিএফআই বানাইছে। ডিজিএফআই তো আর্মির নাকি? কারা বিক্ষোভ দমনে সাফল্য দাবি করে হাসিনা সাফাই গেছে? আর্মি গাইছে। আরো অনেকেই গাইছে, কিন্তু আর্মিও গাইছে। কারা ছাত্র জনতার উপরে গুলি ছোড়ার প্রমাণ থাকার পরেও সেই আর্মি অফিসারকে চাকুরিতে বহাল রাখছে? কে রাখছে? আর্মি রাখছে, ওয়াকার রাখছে। কার নিরাপত্তা হেফাজত থেকে জেনারেল মুজিব পালাইছে? আর্মির নিরাপত্তা হেফাজত থেকে জেনারেল মুজিব পালাইছে। ব্লক রেডে পুলিশের সাথে কারা ছিল? আর্মি ছিল। সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি ছুটতে অস্বীকার না করলে এই আর্মি হাসিনারে রক্ষা করত। তখন আপা আপা করতেন সবাই মিলে, জানি তো। পারতেন কিনা রক্ষা করে সামলাইতে পারতেন কিনা সেটা পরের আলাপ। তা আপনার তো এই প্রশ্নে উড়াই দেওয়া উচিত ছিল। শুনেন, ওয়াকার সাহেবরা যারা বাঁচাইতে আসতেছে তারা বাঁচাইতে পারবে না। যা যা বললাম উপরে, আগে যা যা কইছি সেগুলো সব সুপিরিয়র রেসপন্সিবিলিটি গ্রহণ করতে হবে ওয়াকার সাহেবকে। কোনো মাপ নাই। ওয়াকার সাহেব যদি বিপ্লবোত্তর সরকারের পূর্ণ আনুগত্য প্রকাশ করে কাজ করতো, মাপ পাইতো। সেটা করেন নাই উনি। এইটার কনসিকুয়েন্স আছে কর্নেল সাহেব। ভবিষ্যতে দাবরানি এই সাংবাদিকদের আপনি দিবেন, নয়তো আমার দাবরানি খাবেন আপনি। আর্মি থেকে ডরে প্যান ভিজায় ফেলার দিন শেষ, বুঝছাও? পিনাকি কাউরে এইটা এটা ফাউল করবেন, 14টা গালি খাবেন। হাসিনা আমলে কি করছেন? ওই সবাই মিলে ওইটা আমল নামা তো টানি দেই নাই। ওয়াকার সাহেবের কাছে দুটো অপশন, হয় প্রফেসর ইউনূসের কাছে পূর্ণ আনুগত্য, অথবা সেনাবাহিনী থেকে বিদায়। পছন্দ আপনার, কেউ বাঁচাইতে পারবে না। এবার আসেন, প্রফেসর ইউনূসের আমেরিকার প্রেস সেক্রেটারি বানিয়েছে দিল্লি স্টারের সাবেক মা গোলাম মুর্তজাকে নিয়ে কথা বলি। আচ্ছা দাঁড়ান, মুর্তজাতে যাওয়ার আগে আর একটা জিনিস দেখে নি। মুর্তজারে ধরার আগে শুনেন। গ্রামে গিয়েছিলাম, আমাকে একজনই ভাই আপনাকে কিন্তু এই গণশত্রু বলেছেন। গ্রামের একটা লোক, ফার্মার, খুব শিক্ষিত না, উনি জেনে গেছেন যে আমি একজন গণশত্রু। আরে শফিকের কি দুষ্ক, মনে বড় দুষ্ক আমার মনের। শফিক ঠিক আছে, আমি খুব খুশি এসেছি। প্রথম আলো ডেইলি স্টারকে রক্ষার জন্য তো দিয়ানা হয়ে গেছিলাম, তুমি স্ট্যাটাস মারিছো। কোনো দরকার ছিল এর মধ্যে ঢুকার? শেষে আমাদের লোকদের পিটাইছে। আমি কলে এটা পার্সোনালি নিছি শফিক, আজকে মাপ দিছি। এখন কিছু কই না, কিছুদিন মাপ রাখিছি, প্রোটেক্টও করবো তোমাকে যখন ধরে তখনও প্রোটেক্ট করি, কিন্তু যখন প্রোটেক্ট করার মরাল বা নৈতিক দায় অনুভব করবো না, সেদিন এটার হিসাব আমি বরাবর করবো তোমার সাথেই। আর প্রথম আলো ডেইলি স্টার ওই দিনের পিটানির আমি বদলা নিব যদি বাইসা থাকি। এটা আমি আগেই কয়ে রাখলাম। সেদিন যারা গেছিল ওইখানে, যাদের লাঠিপটা করা হয়েছে, তাদের ডাইকানা প্রকাশ্যে যদি মাপ চায় তাইলে মাপ করে দিতে পারি, কিন্তু আমি রেকর্ড রাখলাম যে আমি মাপ করতে রাজি ছিলাম, শুনে নাই, মার খাইছি, বিনা কারণে পাল্টা মাইর দিয়া প্রতিশোধ নিব, শপথ নিলাম। এবার আসেন গোলাম মুর্তজা। আমি একটা স্ট্যাটাস দিছিলাম পয়লা বৈশাখ নিয়ে, যে পয়লা বৈশাখ আমরা কিভাবে পালন করব। পয়লা বৈশাখ তো আওয়ামী ন্যারেটিভ প্রতিষ্ঠার জায়গা ছিল, তাই না? পয়লা বৈশাখ নিয়ে তো আমাদের একটা লড়াই ছিল। আমরা তো পয়লা বৈশাখের সময় আমরা সব সময় হাসিনা আমলে লড়াই করছি। তো চারুকলা তো আওয়ামী দুর্গ ছিল, সায়নাটক তো সব কয়টা আওয়ামী বাকশালী অ্যাক্টিভিস্ট, সাপোর্টার না অ্যাক্টিভিস্ট। রমনার পটমূলে যে গান গায় সেটা কেয়ারফুলি সিলেক্টেড, যা আওয়ামী বয়ানকে ক্যারি করে। হ্যাঁ, আপনি শোভাযাত্রার থিম দইরা সেই সময় বাংলাদেশে পলিটিক্যাল স্ট্রাগলের গতিমুখ ধরতে পারবেন। আমি এক্সাম্পল দিই, বাংলাদেশের প্রগতিবাদীরা কি পলিটিক্যাল স্ট্যান্ড নিছে কখন, সেটা আপনি এই মঙ্গল শোভাযাত্রার ব্যানার দেখায় থিম দেখে ধরতে পারবেন। 2012 সালে তাদের থিম ছিল রাজাকার মুক্ত বাংলাদেশ, মুক্তিযুদ্ধের অনিঃশেষ। তখন চলতেছে পুরাদমে জামাত নেতার ফাঁসি দেওয়ার প্রস্তুতি, বুঝছাও? রাজাকার মুক্ত বাংলাদেশ কে করিস? এটা হাইলি পলিটিক্যাল, এটা সংস্কৃতি না। 2014 সালে ফাঁকা মাঠে গোলে নির্বাচন করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগারদের মনে ভয়, শঙ্কা, তাই না? টিকবে তো সরকার? তারা থিম নিল কি? উদ্ধত করো, জাগ্রত করো, নির্ভয় করো। হে সবচেয়ে ইন্টারেস্টিং 2021 সালের থিম। তখন সারা দুনিয়ায় র্যাবের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রচারণা, স্যাংশন আসতে পারে, এটা র্যাবও জানে।
র্যাব আর গুম খুন করতে চাইতেছে না, তখন তারা থিম নিল কালো ভয়ঙ্করের বেশে ওই আসে সুন্দর। আর হারামজাদা গোলাম মর্তজা চারুকলা তার ঐতিহ্য অনুসারে থিম নেবে, শোভাযাত্রা করবে, গান সিলেক্ট করবে। আর একটা জিনিস দেখাই, দেখেন তো চিনতে পারেন কিনা? জি, এটা খালেদা জিয়া, আর হাতে পেট্রোল বোমা। মঙ্গল শোভাযাত্রার ছাতার নিচে পলিটিক্যাল প্রজেক্ট। গোলাম মর্তজা বলে উস্কানি, বলে তারা যা ইচ্ছা গাইবে, হারামজাদা আমি ন্যারেটিভ নিয়ে আসবে, চারুকলার ছায়ানট আমরা সেটা হইতে দেবো। আর গোলাম মর্তজা তুই নিরাপত্তা দিতে পারবি? আমরা বলছি কথা বলে নিতে হবে, অন্যায় হয়ে গেছে খুব। আমি পোস্টানোর পরে সে আবার উইটা পোস্টাইছে, দেখেছেন? উঠে আবার কমেন্ট বক্সে সমত জানাইতেছে আওয়ামী লীগের রাইছে। এডিটর সাহেব দেখেন তো হুমায়ুন কবিরের কমেন্টটা দেখেন না, দেশ নাকি 5 থেকে 7% জঙ্গি চালাইতেছে, তাহলে তো এই হারামজাদা গোলাম মর্তজা জঙ্গি রে। আচ্ছা, এই হুমায়ুন কবিরের ফ্রেন্ড লিস্ট দেখেন, সব আওয়ামী লীগের, মার্কা মারা আওয়ামী লীগের। জয়দেব নন্দী আছে যুবলীগের, দেখেছেন? আর গোলাম মর্তজা তার ফ্রেন্ড। আর এই গোলাম মর্তজারে রিকমেন্ড করেছে নাহিদ, আর এখন আমেরিকায় বসে আমাদের পিছে লাগে, আওয়ামী লীগের সাথে ম্যাটাকার করে। এই সাংবাদিকতা ছিল আওয়ামী ট্রেনিং সেন্টার হিস্টোরিক্যালি। ওই থেকে সব আওয়ামী লীগের জাউদাগুলো জন্ম নিয়েছে। সে মানিক মিয়া থেকে শুরু, শেখ মুনির সাংবাদিক ছিল, ওবায়দুল কাদের সাংবাদিক ছিল, এই যে সুপ্পু ও সাংবাদিক ছিল। আর 111 ঘটায় প্রথম আলো ডেইলি স্টারের সাংবাদিকদের ইগো আকাশে উঠিছে। তারা বলে উপদেশটা নাকি তারা বানায়। বাংলাদেশ এমন একটা উদ্ভট দেশ হয়েছে, বিন্দুমাত্র সমাজ রাজনীতি সম্পর্কে ধারণা ছাড়া জাতির বিবেক সাইজা বসে। আর লেখাপড়ার কথা কইলাম না, রেজাল্টের কথা কইলাম না, বিলো দ্য বেল্ট খেলা হবে, সব জানে তারা, শুধু সাংবাদিকতাটা ছাড়া। পয়লা বৈশাখ তো হাসিনা থাকাকালীন আমাদের প্রতিরোধের জায়গা ছিল। পয়লা বৈশাখের শোভাযাত্রা আমরা প্রায় নাই করে দিয়েছিলাম, ওইটা আমাদের সাংস্কৃতিক প্রতিরোধ। আজ তো আমরা উদযাপন করতে চাই, কিন্তু আমাদের তরিকায় উদযাপন করতে হবে। বিজয়ীরা তাই করে, বিজয়ীরা বলে দেয় কিভাবে সমাজ চলবে। এটাই বিপ্লব, সংবাদপত্রের প্যানপ্যানানি কলাম না বিপ্লব। আমরা যদি সত্যিই গ্যাঞ্জাম করতে চাই, গোলাম মর্তজাকে তুই কি স্ট্যাটাস দিয়ে আমাদের থামাইতে পারবি? আমরা যদি 1.5-2 মাস অবিরাম ক্যাম্পেইন চালাই, খায়া না খায়া, গোলাম মর্তজার দিল্লি স্টার ঠেকাইতে পারবি? একটা পলিটিক্যাল প্রোগ্রামকে সহিংসতার দিকে ঠেলে দেয় কারা? এরা সেকুলাররা, এই যে দিল্লি স্টার পন্দের আলো, এরা বেকুব সেকুলাররা, এদের প্রগতিশীল কারের। আবার দেখেন ওই যে ভব, ওরা নিয়ে কি লিখেছে দেখেছেন? গোলাম মর্তজা হারামজাদা তসলিমার বইয়ের জন্য প্রাণনাশের হুমকি, হেনস্থা, অত্যন্ত জঘন্য কাজ যা আজ বইমেলায় হয়েছে। সরকারের উচিত অবিলম্বে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। কিন্তু হুমকি নাজিহালের নেতিবাচক প্রভাব আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ডক্টর ইউনিসের ও বাংলাদেশের ইমেজ ক্ষতি হবে ভয়াবহভাবে। দেশের ক্ষতি যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কোনো বিকল্প নাই। হারামজাদা তুই আন্তর্জাতিক রাজনীতি বুঝিস না? উঠি যায়, হ্যাঁ? 2 দিনের বৈরাগী ভাতে ক স্বর্ণ, হ্যাঁ? শালা কাউরান বাজারের ডিম ভাজি, নিউ ইয়র্কে যায় অমলেট হচ্ছ তুই না? দেখেছেন তো ওই কি গর্তের মাল? ভব মারিল থাপ্পড়, এটির সাহেব দেখান। আর আমাদের ছেলেরা নাকি হেনস্থা করিছে। আমি বলি না বাঙ্গু ছেলেরা 14 জেনারেশনের জাউরা। এটা সাহেব অনেকদিন সিল মারি নাই, এরা দেন না, জাউরা সিল মেরে দেন, আরো একখান মারেন, আবার বলে এইসব করলে নাকি আওয়ামী লীগ ফিরে আসবে। তোর গজাবে, আওয়ামী লীগ ফিরে আসবে না, গণক এসে গেছে। দেখ মর্তজা, তোর তীর্থভূমি যেদিন ভাঙিছি, তারপর সারা দেশে কি করিছে আমার ক্ষুদ্র ভ্রাতারা। দেখ এইটা সাহেব দেখান ওই ভিডিওটা, সাগুম মিউজিকের তালে তালে দেন, জ্বলে পুরা মরুক মর্তজা। বেশি সেকুলারগিরি আর পশ্চিমা বিশ্ব না, ওই রমনার বটমূলে সাগুম বাঁচামো আর গরু ফেলায় জবে দেবো। 27টা পাবলিক রে, এগুলো বুঝাও না, পাবলিক সাথে এদের কথায়। এরা ভাবে 2000 লাইক পাইছে ফেসবুকে, একটা স্ট্যাটাস মেরা মহাতালে বড় হয়ে গেছে। মাউদ ভাই দিছিল বাম্বু, তাও সোজা হয় নাই। গিরগিটি সাংবাদিকতা লিখেছিল না, কুত্তার লেস তো সোজা হবে না। এরা মাইরে সোজা, যেটা আলাপ করে সেটেল করা যায় সেটা সে ফিজিক্যাল কনফ্লিক্টে নিয়ে যায়, এই ভবর মতো, বুঝছেন? তারপর দেখাবে যে বাংলাদেশ জঙ্গি হয়ে গেছে। আরে ফিজিক্যাল কনফ্লিক্টে গেলে পারবি না তো, তো ওইদিকে টানিস কেন? চাইতে গেছি না, হসেছি না তো আরো চাইতেছি। আর একটা জিনিস দেখি, আরো সেটবেন, এবার আপনারা সেটবেন। হাংরে একজন বাণিজ্য উপদেষ্টা আছেন, অতি ভদ্র মানুষ, ব্রাইট স্মার্ট ছেলে, আমার খুব পছন্দের। হ্যাঁ, বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য দারুণ কাজ করতেছে, আপনারা সাপোর্ট করবেন তারে। খুব ইফেক্টিভ সিস্টেম সে ইমপ্লিমেন্ট করতেছে, বাজার মনিটর করতেছে খুব সাইন্টিফিকভাবে। আপনারা যারা বাজারে যাইতেছেন তারা জানেন পণ্যের সরবরাহ এবং দাম স্থিতিশীল আছে। আপনার এর মধ্যে দেখছেন খেজুরের দাম কমে গেছে অনেক, দেখেছেন একবার দাম বাড়লে সে দাম আবার কমে, দেখেন নাই, তাও কমিছে। তবে বাজারে সব পণ্য, কিন্তু কোন পণ্যটা নাই? তেল নাই, সয়াবিন তেল নাই। কেন নাই জানেন? এইখানেই বাংলাদেশের বড় লোকদের জাউরামু। সয়াবিন তেলের বাজার পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করে কয়েকটা অলিগার গ্রুপ, সিটি গ্রুপ, এস আলম গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, বসুন্ধরা গ্রুপ। এইখানে নতুন কেউ ঢুকতেই পারবে না। কেন পারবে না? কি সিস্টেম করছে সেটা আরেকদিন আলাপ করবো। এরাই সিন্ডিকেট করে দাম বাড়ায়। এরা রোজার আগে সয়াবিন তেলের দাম বাড়াইতে চায়। প্রফেসর ইউনূসের সরকার, বিশেষ করে বাণিজ্য উপদেষ্টা, রাজি হয় না দাম বাড়াইতে। এখন ঠিক করেছে তেল মার্কেটে ছাড়বে না, আটকে রাখবে। না ছাড়লে পাবলিক ক্ষিপ্ত হয়ে গালাইবে বাণিজ্য উপদেষ্টারে। এই চাপে সামের দাম বাড়ায় নিবেন। পর্যাপ্ত তেলের কিন্তু স্টক আমদানি হয়েছে, তো স্টক করেছে কিভাবে জানেন? আর একটা মজার আলাপ। এই যে দেখেন এই খবরটা, চট্টগ্রাম সাগরে 250টির বেশি লাইটার জাহাজ পণ্য নিয়ে সাগরে ভাসছে। মানে কি? মানে হইতেছে যে সাগরে প্রায় 14,000-এর মতো লাইটার জাহাজ বিভিন্ন পণ্য, গম, ভুট্টা, চিনি, ভোজ্য তেল, ছোলা, খেজুর, ডাল, সয়াবিন, যা এই সমস্ত নিয়ে
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘাটে পরিবহন করে থাকে। আমদানিকারকরা মাদার ভেসেলে বড় জাহাজে আমদানি করে, কিন্তু ওই যে মাদার ভেসেল এইটা আমাদের সমুদ্রে ঢুকতে পারে না, এই গভীরতা কম, সেজন্য আটকে যায়, সেজন্য ওইটা দূর সমুদ্র এটা নোঙ্গর করে থাকে। তো ওই মাদার ভেসেলগুলো কুতুবদিয়া সহ চট্টগ্রাম শহরে বহিনঙ্গরে থাকে, ওইখান থেকে মাল খালাস করে ছোট 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 ভেসেলে নেয়, নিয়ে তারপরে এটা ভিতরে আসে। তো এই যে সিটি গ্রুপ, এসালম গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, বসুন্ধরা গ্রুপ তেল নামাইছে লাইটার জাহাজগুলোতে, কিন্তু খালাস না কইরা গত 1 মাসের বেশি সময় ধরে সাগরের বিভিন্ন পয়েন্টে যেমন সন্দ্বীপ, হাতিয়া, ভাসানচর, হরিনাগার এগুলো ভাসায় রাখছে। শুধু তেল না, চিনি বোঝাইকৃত 30 থেকে 35টা লাইটার জাহাজ ভাসায় রাখছে, গম বোঝাইকৃত 24 থেকে 28টা লাইটার জাহাজ ভাসায় রাখছে, সয়াবিন বোঝাইকৃত 20 থেকে 22টা লাইটার জাহাজ ভাসায় রাখছে। এই সব মিলায় প্রায় শতাধিকের অধিক এই পণ্যবাহী লাইটার জাহাজ সাগরে ভাসমান অবস্থায় আছে। সাগরে রাখা সুবিধাজনক, কারণ প্রশাসনিকভাবে সাগরে তো কোনো অভিযান করা হয় না গুদামে স্টকের জন্য, ভোগ্য পণ্য বিভিন্ন গুদামে না রেখে সেই জন্য ভাসমান রাখছে লাইটার জাহাজ। তবে অনির্দিষ্টকালের জন্য তো সাগরে ভাসা রাখতে পারবে না, খরচা প্রতি আছে। কিন্তু বদমাইশি দেখেন ভাইজানেরা, আপনাদের বলি, শয়তানি না করে তেল বাজারে ছাড়েন। 2 দিন টাইম দিলাম, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে আলগা মুনাফা কিন্তু আমি হান্দাই দিতে পারি। ইনকা ভদ্র উপদেষ্টা না হয়ে আমি যদি উপদেষ্টা হলাম ইনি বাণিজ্য উপদেষ্টা, তাহলে 2টা কাম করলাম। নেভি নিয়ে সাগরে রেট দিতাম নিজের দাঁড়াই থেকে, লক বইয়ে দেখতাম যে এটা 1 মাস ধরে তেল নিয়ে ঘুরতেছে, তাহলে নগদে ডুবাই দিতাম ওইটা লাইটার ভেসেল, বুঝছাও। ইনকা করে 10-12টা ডুবাই ঢাকা শহরে আসতাম, তারপরে নিতাম, বুঝছাও, নিয়ে ওই সব কয়টার হেড অফিসে মারতাম নিজের হাতে, শিখে নিলাম নি আগে। আর ওই যে গরিব, ওই যে গাড়ির মিস্ত্রিরা একটা যন্ত্র আছে না, তেল দেয় এরকম গাড়ি পাটছে করে দেয় না তেল, ওটার মধ্যে তোকে সয়াবিন তেল ভরে নিতাম, আর তোক পায়রা ফেলা তোর পিছিত পিছিত করে তেল ঢুকাইতাম। আর আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা তেল খুঁজেন না, কয়েকদিন তেলই খামো না, হারা আমরা দরকার হলে তেলই খামো না, দেখি তেলের দাম কেমনে বাড়ায়। এইবার রমজানে খেজুরের দাম কমিছে, তেলের দামও কমাবো ইনশাল্লাহ, খালি তেল কয়েকদিন কেনা বন্ধ রাখেন। এটাও আমাদের বিপ্লব, এই বিপ্লবে আমরা জিতবো, এই সমস্ত অলিগারদের হাত থেকে আমাদের বাজারকে মুক্ত করব। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।